বেশিক্ষণ লাগবে না এটা, আশা করি। রেকর্ডিং অন করেছি আমি, স্লাইডটা একটু অন করে লক্ষ্য করো। সবাইকে স্বাগত আছে বাংলা ক্লাসে। আমরা একটু প্রথম থেকে আরেকবার একটু ডিসকাস করে নিচ্ছি। আমাদের আজকের পাঠ প্রতিবেদন লিখন। আমরা আজকে ক্লাস শেষে শিখবো প্রতিবেদন কিভাবে লিখতে হয় তা জানতে পারবো। যে কোনো বিষয়ে প্রতিবেদন লিখতে পারবো। সবাই নিজেকে মিউট রাখো। বুলেট পয়েন্টের সাহায্যে সহজে প্রতিবেদন লিখতে পারবো। শ্রেণীর কাজ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিতভাবে শহরে দালান কোঠা গড়ে ওঠে সম্ভাব্য পরিণতি সম্পর্কে জানিয়ে পত্রিকায় একটি প্রতিবেদন লেখো। প্রতিবেদনে নিচের বিষয়গুলো উল্লেখ করবে। তো আমরা জেনারেলি প্রতিবেদন লেখার সময় উপরে আমরা একটা তারিখ দিব, তারপর একটা হেডলাইন দিব যে অপরিকল্পিত অনিয়ন্ত্রিতভাবে দালান কোঠা নির্মাণের পরিণতি, সম্ভাব্য পরিণতি। ঠিক আছে? দেন আমাদের প্রথম বুলেট পয়েন্ট হচ্ছে এসব দালান কোঠা গড়ে ওঠা 3টি কারণ। তোমরা এটা বলতে পারবে যে আমি অমুক এলাকার, আমরা পাঁচলাইশ বা যে কোনো একটা এলাকা বলো, ধরো আগ্রাবাদ এরিয়ায় বসবাস করছি আমরা, আগ্রাবাদ এরিয়ার সাধারণ জনগণ এখানে প্রায় 10,000 বা বলতে পারো 20,000 মানুষ বসবাস করে প্রতিনিয়ত, লোকাল পিপল বসবাস করে। এখানে প্রায় 50 থেকে 60টি বিল্ডিং রয়েছে, উঁচু দালান রয়েছে এবং বেশ কিছু মার্কেট রয়েছে। এইসব চিন্তা ভাবনা করে যে এইসব দালান কোঠা গড়ে ওঠার পেছনে প্রধান কারণ ছিল মানুষের বাণিজ্যিক চিন্তা ভাবনা। প্রথমত মানুষের বাণিজ্যিক চিন্তা ভাবনা, দ্বিতীয়ত প্রথমত মানুষ বসবাসের উদ্দেশ্যে সব দালান কোঠা নির্মাণ করে, দ্বিতীয়ত কেউ বা বাণিজ্যিক চিন্তা ভাবনা করে নির্মাণ করে। আমি একটু আগে আলোচনা করেছিলাম যে আহ, যে যারা আমরা দেখতেছি যারা বিল্ডার যারা আছে তারা বিভিন্ন ধরনের কোম্পানি আছে। এখানে আমরা দেখতে পাই যে বেশ কয়েকটা আছে, এপিক আছে, ইকুইটি আছে, স্যানমার আছে, এই ধরনের অনেক বিল্ডার আছে। তো এই ধরনের কোম্পানিগুলো বিল্ডিং গুলো বানিয়ে দেয়, একটা অঞ্চলে ওরা জায়গাকে নিয়ে বিল্ডিং গুলো বানিয়ে ওরা কি করে ফ্ল্যাট গুলো বিক্রি করে অথবা ভাড়া দেয়। এখন ওদের প্ল্যান হচ্ছে 10 তলা একটা বিল্ডিং করবো, এটা যদি আমি ভাড়া দিই, আমার ভাড়া দিন আমি এখানে আমার মাসিক এত টাকা আসলে আমি কিভাবে 5 বছরে বা 2 বছরে টাকাগুলো উসুল করবো। হয়তো তার খরচ হচ্ছে 100 কোটি টাকা, 10 তলা একটা বিল্ডিং করতে গিয়ে সে 100 কোটি টাকা খরচ করেছে বা 2-3 কোটি টাকা খরচ করেছে। তো সে চিন্তা করে আমি এই 3 কোটি টাকা খরচ করি, সেগুলো আমি 3 বছরের মধ্যে উসুল করবো 3 গুণ, বা 4 বছরে এটা আমি 3 গুণ উসুল করে ফেলবো, অথবা 5 বছর। একটা প্ল্যান থাকে ওদের। বা আমি এই দামে পার ফ্ল্যাট, আমার একটা ফ্ল্যাট তৈরি করতে, 3 বেডের একটা ফ্ল্যাট তৈরি করতে আমার ধরো 70 লাখ টাকা খরচ হয়েছে। ওরা চিন্তা ভাবনা করে আমার 70 লাখ টাকা খরচ হয়েছে, আমি আদায় করব 1 কোটি টাকা। আমি 1 কোটি টাকায় বিক্রি করবো, তাহলে ওর 30 লক্ষ টাকা বা কি হচ্ছে, লাভ হচ্ছে পার ফ্ল্যাটে। এরকম 10 তলায় বিল্ডিং এ কয়টা ফ্ল্যাট থাকতে পারে, কিভাবে বিক্রি করবো, ওদের প্ল্যান আছে। ওরা এগুলো আগে থেকে প্ল্যান করে করে বিক্রি করে। জেনারেলি আমরা যারা সাধারণ জমিদার বা বাড়িওয়ালা আছি তারা বাড়িঘর নির্মাণ করে, প্রথমে 2 তলা নির্মাণ করে, আমি নিচতলায় আছি, উপরের তলা ভাড়া দিলাম, এরপর আমি আস্তে 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 বাড়াচ্ছি। এগুলো কিন্তু অপরিকল্পিত। বেশিরভাগ হচ্ছে যারা আগে থেকে 2 তলা নির্মাণ করেছে, 3 তলা নির্মাণ করছে, পর আস্তে আস্তে বাড়ায়, এগুলো কিন্তু খুবই অপরিকল্পিত। তার তার এটা বিল্ডিং এর ধারণ ক্ষমতা আছে 3 তলা পর্যন্ত, সে কি করেছে, দেখতেছে ভাড়া পাচ্ছে, এলাকাটা খুবই জমজমাট, সে কি করেছে এরকম উপরে বাড়াতে থাকে। আমি নিজে দেখেছি, আমি যখন ম্যাচে ছিলাম, আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকলে আমি তখন ম্যাচে ছিলাম। ম্যাচে থাকলে আমি দেখলাম যে আমি একটা ফ্ল্যাটে, আমি যে ফ্ল্যাটে ছিলাম তার পাশে আরেকটা ফ্ল্যাট ছিল, আমার ফ্রেন্ড সার্কেল ওখানে থাকে। তো ওখানে জমিদার কি করেছে, 2 তলা বিল্ডিং, 3 তলার উপরে সিঙ্গেল ওয়াল দিয়ে, সিঙ্গেল ওয়াল মানে ইট গুলাকে ডাবল এভাবে না বসিয়ে খাড়া করে বসিয়ে দিয়েছে, ঠিক এভাবে দেখো, এইভাবে বসিয়ে দিয়েছে, মানে খাড়া খাড়া করে সে কোনরকম ওয়াল করে দিয়ে ও 3 তলা 4 তলা বানিয়ে ফেলেছে কোন রকম একটা পিলার দিয়ে। খুবই রিস্কি, কিন্তু ওই বিল্ডিংটা খুবই রিস্কি। আমরা কখনো যদি আচ্ছা, ভূমিকম্প হলে তো সাথে সাথে ভেঙে পড়ে যাবে পুরো স্ট্রাকচার। এটা উপর আলোর উপর নির্ভর করতেছে। আমাদের বাংলাদেশের ভূমিকম্প হয়তো অত জোরালো না, ওই জন্য ভাঙে নাই আরকি। লোকটার বিল্ডিং এখনো কিছু হয় নাই, আমি অবাক হচ্ছি এটা। কিন্তু ভেঙে যাওয়ার কথা ছিল। মানে সারা ওখানে আমরা কোনো ফ্রেন্ড সার্কেল ওই বিল্ডিং এ সহজে যাই না। তো যারা জানে, যারা ওরা ওখান থেকে খুব শীঘ্রই টার্মিনেট হয়ে গেছে, ওখান থেকে বাস চেঞ্জ করে অন্য কোথাও নিয়েছে। ক্যামেরা অন রাখো, তাওসিফ ক্যামেরা অন রাখো। তাওসিফ, তাওসিফ শুনতে পাচ্ছ আমাকে? তোমার ক্যামেরা অন থাকবে। আর বাকিদের ক্যামেরা অন রাখো। এরপরে দেখো এরকম কিছু আ জ বাড়িওয়ালা আছে। তারা কি করে, মানে ইভেন নিজের ভূমিটাকেও সে ভিত্তিটাকে ঠিকমতো করে না। ভিত্তি একটা ভূমির
মেইন একটা বিল্ডিং দাঁড়ায় কিন্তু ভিত্তির উপরে। ভিত্তি স্ট্রাকচারটা তারা ভালো করে নির্মাণ করে না। নিচে ওরা রড খাওয়াতে রাজি না, নিচে টাকা খরচ করতে রাজি না। তারা বলে যে কোনরকম আমি দাঁড় করিয়েছি, এবার উপরের দিকে রড খাওয়াবো। ছাদগুলাতে আমি রড খাওয়াবো। পরে দেখা যায় ওইসব বিল্ডিং গুলো কাত হয়ে যায়। আমি একটা টিউশন করতাম ইয়াতে মেহেদীবাগে। মেহেদীবাগে তোমরা এমবিএস নাকি ইয়ার পাশে একটা বিল্ডিং আছে। এমবেসি একটা বিল্ডিং আছে। দেখেছো কিনা কেউ? দেখেছিলে কেউ? ম্যাক্স এর নেসার অপোজিটে স্যার, ম্যাক্স এর হ্যাঁ, ম্যাক্সের অপোজিটে। অপোজিটে এমবেসি দেখবে যে ওইটা একটু কাত হয়ে আছে। যেদিন ভূমিকম্প হ্যাঁ, হয়েছে ওটা আমি একটু বাঁকা, হালকা কার্ভ। হ্যাঁ, ওইটা যেদিন বাঁকা হয়েছে ওইদিন আমি ওখানে উপস্থিত ছিলাম। ইনস্ট্যান্ট উপস্থিত ছিলাম। ভূমিকম্প হচ্ছে রাস্তায় ছিলাম। ওইটা ইনস্ট্যান্ট বাঁকা হয়ে গেছে, বিল্ডিং থেকে সবাই নেমে গেছে। কিন্তু সরকার এখনো পর্যন্ত মানে ওইখানকার বাংলাদেশ সরকারের যারা এখন মেয়রের দায়িত্বে যারা ওই সময় মেয়র ছিলেন মনে হয় মহিউদ্দিন ছিলেন। তো ওই সময় কিন্তু ওই জিনিসটা ভাঙেনি। মানে এটা ছিল সিটি কর্পোরেশনের আন্ডারে। ওই বিল্ডিংটা তখনই ভেঙে ফেলা উচিত ছিল। এখনো সে ওই বিল্ডিংটা রিস্কে আছে। কিন্তু ওইটা হয়তো টাকা পয়সা খাওয়াই দিছে। এখন ওইটা আছে। ওইটা এখন কাত হয়ে আছে কিন্তু এখনো কাত হওয়া অবস্থা আছে। তোমরা কেউ যদি যাও মেডিবাগে গেলে দেখতে পাবে। তার মানে ওইটা বোঝা যাচ্ছে ওটার ভিত্তিটা স্ট্রং ছিল না। ভিত্তির কোন একটা পাশে কি ছিল মানে ভালো করে স্ট্রাকচারটা ভালো করে নির্মাণ হয়নি যার কারণে এটা কাত হয়ে আছে। এবং এটা বড় ধরনের ভূমিকম্প হলে আবার যদি ভূমিকম্প হয় এটা কাত হয়ে পাশের যে বিল্ডিংটা আছে ওইটাকেও ক্ষতিগ্রস্ত করবে। মানে ওইটা পাশের একটা বিল্ডিং এর দিকে কাত হয়ে আছে। পাশের বিল্ডিংটা ঠিকই আছে। কিন্তু ওইটা কিন্তু ওই বিল্ডিংটার জন্য হুমকি স্বরূপ। আর ওই বিল্ডিং এ যারা থাকবে তারা তো এমনিতে হুমকিতে আছে। আমরা মনে করছি ওটা ভেঙে ফেলবে কিন্তু এটা পরে আর কিছু করেনি। ওটা ওইভাবে আছে। আচ্ছা দেখো এসব দালান কোঠা গড়ে ওঠার ৩ টি কারণ আমরা প্রথমত বলতে পারছি যে মানুষ বসবাসের জন্য নির্মাণ করছে দালান কোঠা। অপরিকল্পিত। আবার দেখা যায় যে জনবসতি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষ কি করতে তার আমি আমার পরিবারের জন্য একটা বাসা নির্মাণ করলাম। দেখা গেছে আমার ভাই, ভাতিজা, আমার ছেলে এদের জন্য আবার আ ঘরটা বড় করতে হচ্ছে। আমার সন্তান বড় হলো। তাদের বিয়ে করাতে হবে। আমি কি করলাম ঘরটা আবার ডিভাইড করে উপরে আবার ২ তালা, ৩ তালা, ৪ তালা করে ফেলছি। আমরা ২ ভাই মিলে আবার ডিভাইড হয়ে একজন নিচতলায়, একজন ২ তলায় আবার তাদের সন্তানদের জন্য আলাদা, আলাদা ফ্ল্যাট করে ওইটা ভাগ করে ফেলছি। একটা হচ্ছে সন্তানের বসবাসের ব্যবস্থা করার জন্য আমরা কি করছি? বিল্ডিং গুলো অপরিকল্পিতভাবে বড় করছি। হ্যাঁ, আমার জায়গা নেই। আমার জায়গা এটার উপর আমি বিল্ডিংটা করে ফেলেছি। আমাকে এখন যা করতে হবে উপরের দিকে বাড়াতে হবে। নিচে জায়গা বাড়ানোর সুযোগ নেই। এখন আমার কাছে টাকা নেই যে আমি পুরো বিল্ডিংটা ভেঙে আবার তৈরি করব। ফলে আমি কি করেছি? আমি উপরের দিকে বাড়াচ্ছি। উপরের দিকে বাড়াচ্ছি। এটাও চিন্তা ভাবনা করছি না যে আমি যে উপরে এইটা ২ তলা ফাউন্ডেশন ছিল। আমি যে ৩ তলা, ৪ তলা, ৫ তলা করছি এটা একটা রিস্কি পর্যায়ে আছে। মানুষ এখন আর গ্রামের মানুষ ওসব চিন্তা ভাবনা করে না। গ্রামের মানুষ বলে যে, এরকমও বলে যে, ৩ তলা ফাউন্ডেশন করেছি, এখানে ৬ তলাও করা যাবে। ওরা করে ফেলে। বাস্তব এটা। আমি আমাদের গ্রামে দেখেছি। মানুষ বলে যে, না ২ তলা ফাউন্ডেশন করলে ৫ তলা পর্যন্ত করা যায়। ৩ তলা, 4 তলা করা যায়। মানে ২ তলা ফাউন্ডেশন করে শেষে ৩ তলা করতে কোনো দ্বিধাই করবে না। ৪ তলা ৫ তলা করতে একটু দ্বিধা করলেও তারপর ৩ তলা করতে সে কোনো দ্বিধা করে না। ওরা কি করে ৫ তলা ফাউন্ডেশন করলে ওখানে কি করে ৬ তলা করে ফেলে, ৭ তলা করে ফেলে। যত ধরনের ৫ তলা ফাউন্ডেশন বিল্ডিং আছে দেখবে যে ওগুলা ৭ তলা ৮ তলা করে ওরা দ্বিধা করে না। বেশিরভাগ এরকম হয় বাংলাদেশে। মানে শেষে বিজনেস মেন্টালিটি। না এটা হচ্ছে প্রথমত পারিবারিক মেন্টালিটি যে আমার পরিবারের জনসংখ্যা বাড়ছে। আমি ওটা বিল্ডিংটা বড় করছি। এর দ্বিতীয়ত হচ্ছে আ 2nd টাইপ হচ্ছে মানুষের বিজনেস মেন্টালিটি। যে আমার ঘরে আমি বসবাস করছি নিচতলায় আমি এবার কি করব ইনকাম সোর্স বাড়ানোর জন্য আমার যদি একটা এক্সট্রা ইনকাম আনতে হয় তাহলে আমাকে উপরে এই বিল্ডিংটা বড় করছি আমি উপরে তালা বাড়াচ্ছি। ওয়াজিহা নুরাইন তুমি কি ক্যামেরা অন করেছো? আর তুমি এতক্ষণ পরে জয়েন করছো কেন? তোমার ক্লাস টাইম কখন আর তুমি কখন জয়েন করছো? ওয়াজিহা নুরাইন ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি। গত ক্লাসে তুমি দেরি করেছিলে আমি তোমাকে জয়েন করতে দিইনি। আজকে আমি তোমাকে অ্যালাউ করেছি। তুমি আবারও স্যার আসলে দেরি নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক তোমার এখন কাজ করছে ০.৫ ঘন্টা আগে কাজ করেনি কেন? এটা কি ধরনের কথা বলছো? প্রতিদিন একই অবস্থা? নেটওয়ার্ক কাজ করে না মানে কি? মানুষের ৫-১০ মিনিট এর দিশে দেয়। এই ০.৫ ঘন্টা ২০ মিনিট ৪০ মিনিট এরকম হয়? আচ্ছা দেখো, এর আমরা তারপরে আমরা ১ম হচ্ছে পারিবারিক কারণে মানুষ দালান কোঠাগুলো উঁচু দালান কোঠা নির্মাণ করে পারিবারিক জনসংখ্যা বৃদ্ধির কারণে। তারপরে ২য় কথা হচ্ছে কেউ বা নিচের তলায় বসবাস করছে। এখন উপরে সে আবার বিজনেস মেন্টালিটি নিয়ে সে আবার ঘর বাড়াচ্ছে। আরেকটা হচ্ছে সরাসরি বিল্ডার যারা আছে তারা নির্মাণ করছে আ উ এ ইনকামের জন্য। আবার কেউ বিল্ডার অফিস মানে আদালত ডেভেলপার আর কি, রিয়েল এস্টেট ডেভেলপাররা ব্যবসা। হ্যাঁ, রিয়াল এস্টেট ডেভেলপাররা। আ রিয়াল এস্টেট যারা আছে তারা ওগুলা নির্মাণ করে বিজনেসের জন্য। ওদের পুরোপুরি বিজনেস মেন্টালিটি। যদিও আমরা নিজেরা বাড়িওয়ালা যারা আছি ধরো আমি আমি আমার বাড়িতে বসবাস করছি। আমি উপরে ৫ তলা বৃদ্ধি করলাম। আমাদের মেন্টালিটি থাকে পরবর্তী জনসংখ্যা বৃদ্ধি পেলে আমার পারিবারিক জনসংখ্যা বৃদ্ধি পেলে আমি এখানে রাখবো। অথবা এখানে ইনকাম নিয়ে অন্য কোথাও বাসা নিবো বা ভাড়া নিবো। এরকম করে। আ আবার দেখা যায় যারা রিয়াল এস্টেট এর যারা আছে তারা কিন্তু বিল্ডিং গুলো করে বিক্রি করে দেয়। বিল্ডিং গুলো করে বিক্রি করে দেয়। ওরা রাখে না। ওদের কন্ট্রোলে রাখে না। ফ্ল্যাট বিক্রি করে দেয়। আর যেগুলো বিক্রি হয় না ওগুলো ভাড়ায় দেয়। ওরা ওদের টাকা তুলে ফেলে।
আবার অনেক রিয়েল এস্টেট বিল্ডিং আছে, যেমন আমি আগে যে বাড়িওয়ালার কাছে ছিলাম, ওদের একটা জায়গা আছে যে ওই তোমরা চকবাজার মেডিকেলের সামনে একটা ইয়া দেখছো না, হাসপাতাল ইকুইটি, এপিক না, এপিক হাসপাতাল না এটা? হ্যাঁ স্যার, ইপিক। এপিক, এপিকের যে এখানে 10 তলা না 20 তলা বিল্ডিং এটা পুরোটা। এটা দুইটা পাশ। ওই রিয়েল এস্টেটের যারা আছে এপিকের কোম্পানি ওই জায়গাটা কিনে নি। ওরা কি করেছে জমি ওই জায়গার মালিকের সাথে কন্ট্রাক্ট করেছে যে আমি তোমার এখানে বিল্ডিং করে দিব। এক পাশ তোমার, এক পাশ আমার। ১০০ বছর জন্য আমি এই পাশ ভোগ করব। ১০০ বছর পর আমি তোমাকে পুরো জায়গাটা ছেড়ে দিব। তো জমিদার রাজি হয়ে গেছে, বাড়িওয়ালা রাজি হয়ে গেছে যে হ্যাঁ ঠিক আছে তুমি করে দিচ্ছ, তোমার খরচে করে দাও, সবকিছু তোমার। স্যার লিসে আমি নিছে আর কি না, লিস লিজ 99 না, এটা বছরের লিসে নিছে। হ্যাঁ ১০০ বছরের, হ্যাঁ ৯৯ বছরের লিজ। এটা হচ্ছে ২ টা পাশ, ওটা ২ টা অংশ করা হয়েছে। একটা পেছনের অংশ, সামনের অংশ। ২ টা পার্ট করা হয়েছে। ২ টা পার্টের মধ্যে ওরা হচ্ছে ১ম পার্টটা ইপিক ১০০ বছর জন্য রেখে দিবে। আর 2nd পার্টটা জমিদারের কাছে রয়ে গেল, বাড়িওয়ালার কাছে রয়ে গেল। ওইটা উনিই ভোগ করবেন। আর 1st পার্টটা যেটা ১ম অংশ আছে, এই পাশে সামনের অংশটা, এটা উনি ১০০ বছর পরে আবার জমিদারকে হস্তান্তর করবে। কিন্তু বিল্ডিং এর মেয়াদটা উনি ১০০ বছর রাখেননি। উনি প্ল্যান করেছে যে আমার বিল্ডিংটার মেয়াদ রাখবো আমি ১০০ বছর। ১০০ বছর আমার এটা দরকার হচ্ছে না। বুঝো নাই কথা? তো উনি ১০০ বছর পর্যন্ত ভোগ করবে, উনি ওনার লাভটা নিয়ে নিবে। এটা ওদের প্ল্যান, রিয়াল এস্টেট। এটা কিন্তু এত বড় বিল্ডিং করার সামর্থ্য ওই বাড়িওয়ালার নেই। যিনি ওই জায়গার মালিক। তিনি বলেছে থাক আমি বিনা পয়সায় একটা বিল্ডিং পাচ্ছি, তার লস কোথায়? এটা আরকি। স্যার তো এসব পার্সেন্টেজটা তো এরকম হয়, জায়গার মালিক পায় 49% আর ডেভেলপার পায় 51%। এই এটা লস আছে ডেভেলপার জায়গার মালিকের। পার্সেন্টেজটা। হ্যাঁ, এটা অবশ্য জায়গার মালিকের লস হয়। কিন্তু জায়গার মালিক কি করবে? ও নিজের টাকা নাই, করতে পারছে না। চিন্তা করলো যে আমার জায়গাটা পড়ে থাকার চেয়ে কেউ আমাকে বসবাসের জায়গা করে দিয়েছে, এটাই তো অনেক। কিন্তু না রিয়াল স্যার, এস্টেটের কাজ জায়গার হলো মালিকের স্যার লাভ হয়, ও আবার অ্যালাউয়েন্স পায় না প্রত্যেক মাসে, ওর ঘর ভাড়াটাও পায় তো ডেভেলপার থেকে। হ্যাঁ, ওটা পাচ্ছে কিন্তু মানে ও যদি নিজে, অর্থাৎ তুমি নিজে যদি ডেভেলপ তোমার নিজের জায়গা যদি তুমি নিজে খরচ দিয়ে করতে পারো, ওটা হচ্ছে সবচেয়ে বেনিফিট যদি সামর্থ্য না থাকে। হ্যাঁ, ওটা তো অলওয়েজ বেস্ট। হ্যাঁ, না আমি আমার বাড়িওয়ালার কথা বলছি, বাড়িওয়ালার সামর্থ্য ছিল। বাড়িওয়ালার ভগ্নিপতিও ডেভেলপার। মানে ওরা চেয়েছে ওখানে করে ফেলতে নিজেরা। কিন্তু চিন্তা করছে অনেক কোটি টাকা খরচ হবে। ২-৩ কোটি টাকা খরচ করে এত বড় বিল্ডিং করার দরকার নেই তো। তো ওরা ওই ডেভেলপার আন্ডার দিয়ে দিচ্ছে, যা আছে তা লাভ। ওদের কথা হচ্ছে আমি ১০০ বছর পর্যন্ত বিনা পয়সায় যে টাকাটা পাবো এটাই তো লাভ। এরপর ১০০ বছর পর প্রয়োজন আমি ওই টাকা দিয়ে আবার কি করতে পারবো? হ্যাঁ, এদিক থেকে চিন্তা করলে বাড়িওয়ালার অনেক লাভ হচ্ছে। জায়গার মালিকের অনেক লাভ হচ্ছে। সে যে জায়গাটা ভাড়া পাচ্ছে ওই ভাড়ার টাকাটা যদি জমাতে থাকে, ১০০ বছর পর ওই টাকা দিয়ে সে আরেকটা বিল্ডিং করতে পারবে। ঠিক না? আচ্ছা দেখো, এরপরে বলছে এর ফলে শহরবাসীরা কি ধরনের সমস্যায় পড়ছে? মানে অপরিকল্পিতভাবে যে দালান কোঠা নির্মাণ করা হচ্ছে, অনিয়ন্ত্রিতভাবে যে নির্মাণ করা হচ্ছে, এর ফলে শহরবাসীরা কি ধরনের সমস্যায় পড়ছে? প্রথমত বিল্ডিং গুলো হচ্ছে অপরিকল্পিতভাবে, কিন্তু এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা মানে সুপরিকল্পিত নয়। মানে একটা আবাসিক এরিয়াতে যেভাবে পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকে, যেভাবে মানে একটা প্ল্যান থাকে, কিন্তু আবাসিক এরিয়া ছাড়া একটু বাইরে দেখো, আবাসিক এরিয়া থেকে বের হলে যেকোনো এরিয়াতে দেখো না। দেখবা যে ওখানে বসবাসের কোনো মানে জায়গাগুলো সুন্দর নেই, রাস্তাঘাটগুলো ভালো নেই, পয় নিষ্কাশন ব্যবস্থার কোনো সুযোগ সুবিধা নেই। তারপরে ড্রেনেজ সিস্টেম ভালো না। যার কারণে ওই শহর এলাকার মানুষ কিন্তু দুর্গন্ধ, তারপরে পরিবেশহীনতায় বসবাস করে। তারপরে চারিদিকে মশা, মাছি, বস্তির মতো অবস্থা। মানে সবকিছু মিলে একটা নোংরা পরিস্থিতি কাজ করে। আরেকটা কাজ করে যে মানুষ অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণ করে, মানে একটার সাথে একটা বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং লাগানো। এরকম করে অনেকগুলো বাসা উঠে যাচ্ছে। ঢাকা শহরে এগুলো বেশি। যে বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারছে না। বাতাস প্রবেশ করবে এই জায়গাটা নাই। একটা ভূমিকম্প হলে বা কোনো অগ্নিসংযোগ হলে ওখান থেকে মানুষ বের হয়ে পালাবে ওই সুযোগটা নাই। তোমরা দেখো চকবাজারে গত ২ বছর আগে না ১ বছর আগে আগুন ধরলো। ঢাকার চকবাজার। আগুন ধরার সাথে, সাথে কেমিক্যাল রিঅ্যাকশন থেকে ওখানে বিশাল একটা বিস্ফোরণ ঘটলো। ওই বিস্ফোরণে মানুষ বের হওয়ার জায়গা পায়নি। এটা অপরিকল্পিতভাবে ওখানে যে মার্কেটটা করা হয়েছে। মানুষের বের হওয়ার স্যার জায়গা নেই। কেমিক্যাল রিঅ্যাকশন না স্যার, সিলিন্ডার ফাটে গেছিল। ওটা আছে। সিলিন্ডারে এত বড় হয় না। ওখানে আশেপাশে কেমিক্যাল ছিল। তোমরা জানো না হয়তো কেমিক্যালের দোকানগুলো ছিল। তো যার কারণে সিলিন্ডার বিস্ফোরণটা ওটা আরো বিশাল আকার ধারণ করে। কেমিক্যাল গুলার কারণে। নাহলে সামান্য সিলিন্ডার থেকে এত বড় বিস্ফোরণ ঘটার কারণ না। ওটা পরে করে জানা গেছে ওখানে কেমিক্যালের বেশ কিছু দোকান ছিল। আর অবশ্যই ওই সিলিন্ডার গুলো তো ভয়াবহ। একটা সিলিন্ডার ধ্বংস মানে বিস্ফোরণ হওয়া মানে ওই দোকানটা শেষ। কিন্তু ওইটা অতটুকু পর্যন্ত সীমিত থাকতো। কিন্তু কেমিক্যাল পাশাপাশি কেমিক্যালের বিষয়টা পাওয়ার কারণে আর জ্বালানি বস্তু তো ওখানে কাপড়-চোপড় সবকিছু আছে। যেগুলো জ্বালানি হিসেবে কাজ করে। তো ওইখানে মানুষ যারা আছে মুহূর্তে ১০ সেকেন্ডের মধ্যে সবাই ভ্যানিশ। এটা হচ্ছে শহরবাসীরা এই ধরনের বড় ধরনের অগ্নিসংযোগ হলে শহরবাসী ওখানে বড় ধরনের বিপদে পড়তে পারে। ভূমিকম্প প্রবণ মানে এসব এলাকায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে ডাস্টবিন মানে আমাদের
ময়লা আবর্জনা ফেলার তেমন একটা সুযোগ সুবিধা থাকে না। ময়লা আবর্জনা একটা জায়গায় যে স্তূপ করবে ওই সুযোগটা ভালো ব্যবস্থা থাকে না। তোমরা দেখো বাসায় আমি শহরে যখন আগে থাকতাম, এখন হয়তো অনেক উন্নত হয়েছে। আগে কিন্তু সিটি কর্পোরেশন এত সুন্দর ব্যবস্থা নিত। আগে যত্রতত্র ময়লা পড়ে থাকতো। চারিদিকে বের হইলে ও গরুর চামড়ার যে গন্ধ এগুলো পাওয়া যেত। ময়লা আবর্জনা যেখানে সেখানে পড়ে থাকতো। ড্রেনেজ সিস্টেমে পলিথিন হ্যান-ত্যান এগুলো পুড়িয়ে একদম বিশাল একটা বিশ্রী ব্যবস্থা থাকতো। এখন হয়তোবা একটু ইমপ্রুভ হয়েছে। যদিও ঢাকা শহরে এখনো কোনো জায়গায় মশার উপদ্রবটা অনেক বেশি। তবে চিরং শহর এদিক থেকে অনেক ভালো আছে। অনেক ভালো আছে ঢাকা শহরের তুলনায়। শহরবাসীরা মশার উপদ্রব থেকে বাঁচতে পারছে না। এসব কারণে মশার উপদ্রব। দেখো অপরিকল্পিত বিল্ডিং হচ্ছে, এদের পয় নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে না। দেখো বিল্ডিং এর সাথে মশার কি সম্পর্ক এটাও দেখতে পাচ্ছ। ঘনবসতি। মানুষ গ্রাম থেকে শহরে ধাবিত হচ্ছে। এই বিল্ডিং গুলোতে অল্প খরচে মানুষ এখানে বসবাস করছে। চাকরিজীবীরা চাকরিতে যাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে। কিন্তু এখানে পয় নিষ্কাশনের ওই যে পরিমাণ বিল্ডিং হয়েছে ওই পরিমাণ পয় নিষ্কাশন ব্যবস্থা নেই। ময়লা আবর্জনা ফেলার যথেষ্ট জায়গা নেই। ফলে দেখা যাচ্ছে যে একদিনে যে ময়লা ১ সপ্তাহে পূর্ণ হওয়ার কথা ওই ময়লা একদিনের মধ্যে মানে ডাস্টবিন ক্রস করে পুরা রাস্তার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আমরা দেখি রাস্তার মধ্যে অনেক জায়গায় ময়লা আবর্জনা পড়ে থাকে। যে আমি চকবাজার এরিয়াতে থাকতাম। এখন আমি স্কুলের পাশে বাসা নিয়েছি। আমার এখন বাসা কিন্তু স্কুলের পাশে। আমার এই স্কুল থেকে আমার বাসা থেকে যেতে ৫ মিনিট লাগে। এখন আমি এখানে আছি। এই নাসিরাবাদে। ফ্যামিলি বাসা নিয়ে নিয়েছি। তো এখানে আ আমি আগে ওখানে ছিলাম ম্যাচে। তো ওখানে আমি দেখতাম যে চকবাজার এরিয়া মাছ বাজার যেটা আছে ওখানে যাওয়ার সময় ওটার সামনে একটা ডাস্টবিন ছিল। আইমান কার সাথে কথা বলছো বাবা? আইমান? না স্যার, এখানে আমার দারোয়ান আছে, জিজ্ঞেস করতেছিল স্যার। ভাত নিয়ে নিছে, সরি স্যার, ডিস্ট্রাক্ট হইছি। না আমাকে ডিস্টার্ব দেওয়া নাই। তোমার কথা আমি দেখতেছি তুমি মনোযোগী না ওইজন্য জিজ্ঞেস করলাম। না আমার সাথে কথা বলছো কিনা, আনমিউট আছো কিনা ওইটার জন্য। আচ্ছা। এভাবে করে এর ফলে শহরবাসীরা এই ধরনের সমস্যায় পড়ে। মানে এখানে যত্রতত্র ময়লা আবর্জনা থাকতে পারে। ঘনবসতির মানে একদিকে দেখা যায় ঘনবসতির কারণে মানুষ আ ভূমিকম্প প্রবণ জীবনে মানে জীবন ঝুঁকির সম্ভাবনায় থাকে। তারপরে এখানে কোন ধরনের অগ্নিসংযোগ ঘটলে মানুষ যে বের হয়ে পালাবে ওই সুযোগটা থাকে না। যেমন ঢাকা শহরে এই বিল্ডিং এর নির্মাণগুলো অপরিকল্পিত। বেশিরভাগই অপরিকল্পিত। আর আমাদের যেগুলো আবাসিক এরিয়ার বাইরে যে বিল্ডিং গুলো আছে এগুলার বেশিরভাগই হচ্ছে অপরিকল্পিত। এখানে বেশিরভাগ বিল্ডিংই দেখা গিয়েছে এগুলো মেয়াদহীন। অনেক বিল্ডিং অনেক পুরাতন। যে মেয়াদ পার হয়ে গেছে ১০ বছর আগে, ২০ বছর আগে। এখনো পড়ে আছে। দেখবে যে ওই সিমেন্ট গুলো ভেঙে পড়ছে। লোহাগুলো দেখা যাচ্ছে। তবুও ওগুলোতে মানুষ বসবাস করছে। এরকম অবস্থা হয়ে গেছে। এরকম আছে। এর ফলে আ এই কারণে শহরবাসীরা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে। যেমন যানজটের সমস্যা হয়ে পড়ে। কিন্তু এই যত্রতত্র বিল্ডিং নির্মাণের কারণে রাস্তাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। মানুষ কি করে অপরিকল্পিতভাবে সরকারি রাস্তা মেরেও কিন্তু দোকানপাট করে দিচ্ছে। দালান কোঠা নির্মাণ করে দিচ্ছে। সরকার যখন রাস্তাঘাট বড় করতে যায় তখন এই বিল্ডিং গুলো ভাঙা পড়ে। আবার তাও এখানে বড় নেতারা কি করে টাকা খাওয়ায়। টাকা খাওয়ায় ওগুলো আবার করতে দেয় না। দেখা যায় রাস্তা ভাঙছে, ওই সকলে বিল্ডিং ভাঙছে একটা বিল্ডিং ভাঙা হয়নি। কেন ভাঙা হয়নি? তিনি হচ্ছে অমুক ওই নেতার কি হয় আত্মীয়, অমুক নেতার অমুক এমপির বা অমুক মন্ত্রীর আত্মীয় হয় ওইজন্য ওইটা ভাঙা হয়নি। বা বড় ধরনের কোনো ক্ষমতা আছে না। এসব কারণে আমরা দেখতে পাই এগুলো। আচ্ছা, আমরা যানজট সমস্যায় পড়ি কিন্তু অপরিকল্পিত দালান কোঠা নির্মাণের কারণে। কারণ আমার পরিকল্পনা নেই। রাস্তার মাঝখানে রাস্তা ক্রস করে রাস্তা মেরে আমি বিল্ডিংটা নির্মাণ করলাম। ফলে এই রাস্তাটা সংকুচিত হয়ে গেছে আমার বিল্ডিং এর কারণে। কিন্তু এটা আমি সরকারি জায়গায় মারলাম। এরকম হয়। তারপরে দেখো শহরে পরিবেশের উপর এর কেমন প্রভাব পড়ছে। আমি এর মধ্যে পরিবেশ নিয়ে আলোচনা করে দিয়েছি। দেখো আ অতিরিক্ত দালান কোঠা নির্মাণের কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলছে। কেন? ওইটা ড্রেনেজ সিস্টেমটা আমাদের এখানে যে হারে বিল্ডিং বাড়ছে এই হারে ড্রেনেজ সিস্টেম হচ্ছে না। দেখো এখানে ড্রেন দেওয়া হচ্ছে ১০ টা বিল্ডিং এর জন্য। কিন্তু এখানে বিল্ডিং হয়ে গেছে ৫০ টা। ৩০ টা বিল্ডিং অতিরিক্ত। এখন ড্রেনেজ সিস্টেমটা আর বাড়ানো হয়নি। ড্রেনেজ সিস্টেম ওই একটা আছে। এখন ড্রেনটাকে বড় করতে হলে রাস্তা সংকুচিত হয়ে যাবে। অথবা ড্রেনটাকে বড় করতে হলে বিল্ডিংটাকে ভাঙতে হবে। কারণ বিল্ডিংটা রাস্তার জায়গা মেরে দিয়েছে। এরকম হয়ে যায়। ফলে ওই ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে এখানে দেখা গেছে আমাদের এখনো অ্যা অ বেশ কিছু জায়গায় আগ্রাবাদ, হালিশহর, তারপরে বদ্দারহাট এবং চকবাজারে বেশ কিছু জায়গায় এখনো কর্ণফুলীতে জোয়ার উঠলে এখনো ড্রেনের পানি এখানে উঠে আসে। এখানে কিন্তু যেমন এখন রোদ হচ্ছে, বৃষ্টি নেই। তুমি দেখবা আগ্রাবাদে গেলে দেখবে যে এখন দুপুরবেলা কোমর পরিমাণ পানি হয়ে গেছে। কিভাবে? জোয়ার এসেছে। ওটার কারণ হচ্ছে মানে নিষ্কাশন ব্যবস্থাটা উপযুক্ত ছিল না। রাস্তাঘাটগুলো উঁচু করেনি। মানে এখানে অপরিকল্পিতভাবে বিল্ডিং করেছে কিন্তু বিল্ডিং অনুযায়ী এখানে রাস্তাঘাট ওভাবে তৈরি হয়নি। তা তারপরে ড্রেনেজ সিস্টেমটা সুন্দর করেনি। যার কারণে আবার ময়লা আবর্জনা ফেলার জন্য যথেষ্ট জায়গা রাখেনি। যার কারণে মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে। পলিথিনের কারণে আ
ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়ে যাচ্ছে, অতিরিক্ত মানুষ অতিরিক্ত পলিথিন ব্যবহার করছে। না, আমি আমার কথা বলছি, যেমন আমি আমার ডাস্টবিনে যে ময়লাগুলো রাখি, ধরো প্রতিদিনের যে ময়লাগুলো রাখি ডাস্টবিনে, ওগুলো আমি সরাসরি ডাস্টবিনে রাখি না। একটা পলিব্যাগ রাখি, পলিব্যাগ ওগুলা রাখি। তো প্রতিদিন ওই পলিব্যাগকে বন্ধ করে আবার আমি ডাস্টবিনে ফেলেছি। তার মানে আমি যদি প্রতিদিন একটা করে পলিথিন ব্যবহার করি, এরকম আমার বিল্ডিং এ এখন ৬ তলা বিল্ডিং এ মিনিমাম অ্যা প্রত্যেক ফ্ল্যাটে যদি ৪ টা পরিবার থাকে, ৪২৪ টা পরিবার যদি ২৪ টা পলিথিন দিন ফেলে, এবার কেমন দেখা যায় দেখো। প্রত্যেক একটা বিল্ডিং থেকে ২৪ টা বা ৩০ টা পলিথিন যাচ্ছে। নিম্নে একটা পলিথিন যদি দেয়, এবার অন্যান্য পলিথিন আছে না? এখানে পুরা পলিথিনের ডাস্টবিন হয়ে যাচ্ছে। আসলে ডাস্টবিনের ময়লাগুলো আর দেখা যায় না। শুধু পলিথিন আর পলিথিন, যেটা পরিবেশের জন্য খুবই ভয়াবহ আকার ধারণ করছে। এটা কিন্তু নির্মাণ করছে। আমরা কেন বলছি বিল্ডিং এর সাথে এটা কি সম্পর্ক? কারণ বিল্ডিং এ মানুষ বসবাস করছে, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানুষ ওখানে বসবাস করছে। ময়লা আবর্জনা ফেলার জায়গা নেই। ওখানেই ফেলছে মানুষ। আর পলিথিনই ব্যবহার করছে। ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়ার কারণে ওখানে বন্যা হয়ে যাচ্ছে, জোয়ার হচ্ছে। অতি সামান্য বৃষ্টি হলে বন্যা হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে ওই মশা, মাছি এগুলো তো আছেই। খুবই ভয়াবহ অবস্থা। পরিবেশ পরিবেশ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। তারপর রাস্তাঘাটে কি ধরনের সমস্যা হচ্ছে? রাস্তাঘাট সংকুচিত হওয়ার কারণে মানুষ কি করছে? গাড়িগুলো নিয়ে যাওয়ার সময় যানজটে পড়ছে। মানুষ নির্দিষ্ট সময়ে তার অফিসে পৌঁছাতে পারছে না। নির্দিষ্ট সময়ে রোগী হাসপাতালে পৌঁছাতে পারছে না। এইসব কারণে মানে অনেক, অনেক মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইভেন এখনো দেখা যায়, দেখো তুমি অপরিকল্পিতভাবে হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। যে রাস্তার সামনে, রাস্তার ধারে। যেমন তুমি যদি স্যাভরনের কথা বলো, এদিকে ইকুইটির এপিক এর কথা বলো, পপুলার এর কথা বলো। প্রত্যেকটা হাসপাতাল রাস্তার সামনে। কিন্তু হাসপাতালের নিয়ম হচ্ছে রাস্তা থেকে আউটসাইডে। রাস্তা থেকে আউটসাইড হাসপাতালে পার্কিং এর ব্যবস্থা থাকতে হবে। মানে যে রুলস হাসপাতালের, এটা হাসপাতাল হবে রাস্তা থেকে দূরে। তবে সেখানে কি থাকবে? রাস্তা থেকে সরাসরি যোগাযোগ করা যাবে এরকম পথ থাকতে হবে এবং সেখানে পার্কিং এর ব্যবস্থা থাকতে হবে। এই ধরনের বিষয়গুলো যেগুলো এখন আমাদের এখানে মানা হয় না। এরপর দেখো এই সমস্যার সমাধানের ৩ টি উপায় লেখো। এই সমস্যার সমাধানের প্রধান উপায় হচ্ছে সরকারকে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং অপরিকল্পিত বা অনিয়ন্ত্রিত বিল্ডিং গুলো যারা নির্মাণ করছে তাদেরকে জরিমানা করা। তাদের বিল্ডিং গুলো বাজেয়াপ্ত করা এবং এগুলো ভেঙে ফেলার অনুমতি দেওয়া। ঠিক আছে? এগুলো ভেঙে ফেলার অনুমতি দেওয়া এবং যারা নির্মাণ করছে এগুলোর বিল্ডিং গুলো কেউ নতুন বিল্ডিং করতে গেলে এগুলা চেক করতে যাওয়া। ইঞ্জিনিয়ার দিয়ে সরকার কি করবে? চেক করতে নিবে। চেক করবে যে এগুলা আসলে কিনা। স্থপতিরা যাবে। আ স্থপতিরা গিয়ে দেখবে যে তার বিল্ডিং এর স্ট্রাকচার ঠিক আছে কিনা, এখানে কিভাবে দেওয়ার কথা এগুলা ঠিক আছে কিনা। এটা বর্তমানে যারা আছে এটা। আর যারা আগে নির্মাণ করে ফেলেছে যে এই বিল্ডিংটা ওরা পরীক্ষা করবে না, এটা উপযুক্ত না। সরকার হয়তো কিছু নিজে থেকে ডোনেট করবে ওদেরকে। হ্যাঁ, আমি তোমাদেরকে 30% বা 20% দিচ্ছি। তোমরা এটা ভেঙে ফেলো। বাকিটা তোমরা নিজের পকেট থেকে দিবে। নতুবা তোমাদের জরিমানা করা হবে। ১ মাস সময় দিবে, ২ মাস সময় দিবে। ঠিক আছে? বা ৩ মাস সময় দিল। এর মধ্যে যদি না হয় সরকার নিজের পদক্ষেপ ভেঙে ফেলবে। এরকম দেখা যায়। সরকার কি করে নোটিশ দেয়, রাস্তার ধারে যে বিল্ডিং গুলো আছে এখনো ভাঙে অনেকগুলো। রাস্তার ধারের গুলোকে ভাঙে। কিন্তু রাস্তার ছাড়া অন্যগুলো অপরিকল্পিত যেগুলো আছে সেগুলো কিন্তু ভাঙার সিদ্ধান্ত নেয় না। এটা কিন্তু রাজউকে করে। যেমন রাজধানী উন্নয়ন কর্পোরেশন যেটা রাজউক ঢাকার। তো রাজউকের আন্ডারে যেগুলো আছে রাজউক কি করে রাজধানী উন্নয়নের জন্য এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। কিন্তু এখন ওগুলো দুর্নীতির আন্ডারে। বড় নেতারা বিল্ডিং এর মালিকরা ওটা কি করে রাজুকের কোম্পানিদেরকে ১ কোটি ২ কোটি টাকা ধরায় দেয়। তার বিল্ডিং এ বা সরি ১০-১৫ লাখ টাকা ধরায় দেয়। তো তার কোটি টাকা বেঁচে গেল। এই ধরনের মেন্টালিটি আরকি ওদের। তো এটা হচ্ছে প্রধান। দ্বিতীয় হচ্ছে কোনভাবে অপরিকল্পিত বা অনিয়ন্ত্রিত আ দালান নির্মাণে অনুমতি না দেওয়া। তারপরে যারা এই সকল জায়গায় আছে যেমন রাজুকের মধ্যে যারা আছে, তারপরে এই ধরনের দায়িত্বে যারা আছে মন্ত্রী এমপিরা আছে, সচিবরা যারা আছে তাদেরকে কঠোরভাবে অ্যা মানে আইনের আওতাধীন আনা যে এই ধরনের কোন কিছু যদি ধরা পড়ে তাহলে যারা এই সকল দায়িত্বে আছে তাদেরকে আগে বরখাস্ত করা হবে। তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। মনে করো একজন মানুষ দালান নির্মাণ করেছে, তাকে পানিশমেন্ট যতটুকু দেওয়া হবে তার চাইতে বেশি দেওয়া হবে যারা এটাকে অনুমতি দিয়েছে তাদেরকে। অর্থাৎ এটা যদি আইন করা হয় তাহলে কেউ ভুলেও কোনো অনুমতি দিবে না। একটা বিল্ডিং করতে গেলে কিন্তু সরকারি অনুমতি লাগে। তো অনুমতি পাওয়ার পরে এটা অনুমোদন পাওয়ার পরে এটা করে। এখন অনুমোদন করতে গেলে তাকে ওখানে যাচাই করতে হবে, দেখতে হবে আমাকে সে যেভাবে নির্মাণ করবে, কত তালা বিল্ডিং করবে, সে নিচে কতটুকু রড সিমেন্ট ব্যবহার করা উচিত, ইঞ্জিনিয়ারের সাথে কনট্যাক্ট করেছে কিনা, তার এখানে স্ট্রাকচারটা সে দেখাবে। ওই অনুযায়ী সবকিছু হয়েছে কিনা এগুলা সে রাজউক থেকে অথবা আমাদের শহরের আ মিউনিসিপাল যারা আছে এখান থেকে কন্ট্রোলিং যারা আছে চিটাগং মিউনিসিপাল থেকে এটা কন্ট্রোল করবে, দেখবে। এই সকল পজিশনে যারা আছে এদেরকে সরকার নিয়ন্ত্রণ করবে। সরকার এদেরকে দেখবে, এদেরকে তদারক করবে। যদি কোন ভুল হয়ে থাকে এদেরকে পানিশমেন্ট দিবে। বিল্ডিং কেউ যদি অপরিকল্পিতভাবে নির্মাণ করে পানিশমেন্ট পাবে কারা? যারা এই সকল অনুমতি দিয়েছে তারা। তাহলে দেখবা যে ওই ধরনের কোন কিছু অনুমতিপ্রাপ্ত পাবে না।
আবার কেউ আগে নির্মাণ করেছে। এই ধরনের এই ধরনের পদক্ষেপ, এই ধরনের ক্ষমতায় যারা আছে, যারা এগুলো চাইলে ভেঙে ফেলতে পারে, তারা এগুলো ভাঙছে না, টাকা খেয়ে বসে আছে, তাদেরও পদক্ষেপ নিতে হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তাহলে এই সমস্যার সমাধান খুব দ্রুত সম্ভব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ব্যক্তি হিসেবে, আমি একটা কথা বলে এরপর তোমাদের প্রশ্নটা গ্রহণ করবো। এরপরে ব্যক্তি হিসেবে আমরা নিজে থেকে আমরা কখনো অনিয়ন্ত্রিত বিল্ডিং করবো না। কারণ আমি ওই বিল্ডিং এ, আমরা অনেকে চিন্তা ভাবনা করি এই বিল্ডিংটা আমি আমার মতো করে দিচ্ছি, এই বিল্ডিং আমি থাকবো না। এই বিল্ডিং আমি ভিত্তিটা ভালো করে করলাম না। এটা ৩ তলা ফাউন্ডেশন, আমি ৫ তলা করলাম। বিল্ডিং আমি থাকবো না। যতটুকু যায়, যতদিন যায় আমি চালাবো। সমস্যা নেই। কারণ আমি থাকলে তো রিস্ক আছে। এই জিনিসটা আমাদের মেন্টালিটি থেকে দূর করতে হবে। আমি নাই তার মানে এই না, ওখানে একজন মানুষ আছে, সেও আমার ভাই, সে আমার বোন হতে পারে, সে আরেকজনের পরিবার। তার জীবনটা আমি রিস্কে কেন ফেলবো? তুমি নিজে, অর্থাৎ একজন মানুষকে নিজে হত্যা করা, আর তুমি একটা পরিবারকে ওখানে রেখে তাদেরকে হত্যা করা একই কথা। তোমার বিল্ডিংটা অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত। ওইখানে যদি কোনো পরিবার থাকে, ওই পরিবার যদি কোনো কারণে ভূমিকম্পের কারণে মারা যায়, এটা পুরো দায়ভার তুমি। কারণ তুমি জেনে শুনে ওই পরিবারকে ওখানে রাখতে দিয়েছো। তুমি জানো ওই বিল্ডিংটা মানে রিস্কি আছে, তুমি নিজে নির্মাণ করেছো। তুমি ইঞ্জিনিয়ার হও অথবা বিল্ডিং এর মালিক হও, তুমি জানো, তুমি ইচ্ছা করে করেছো। তাহলে তোমার ওই খুনের তোমার তোমার আমল নামে ওইটা খুন হিসেবে তুমি ওই লোককে খুন করেছো, ওই পরিবারটাকে খুন করেছো। ওখানে ৫০টা পরিবার থাকলে ৫০টা পরিবারের খুনের দায় তুমি নিবে। কারণ ওই দায়ভার তোমার। ওইসব এরকম সরকার এরকম ব্যবস্থা নিতে হবে। কারো যদি ওই ধরনের বিল্ডিং থাকে, কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি কোনো পরিবার মারা যায়, তাহলে ওই বিল্ডিং এর মালিকের মানে ফাঁসি দেওয়ার রায় দিতে হবে। একদম সরাসরি ফাঁসি। কারণ সে জানতো এই বিল্ডিং এর মেয়াদ শেষ। সে কেন বিল্ডিংটাকে ভাঙেনি? সে জানতো এই বিল্ডিং এর মেয়াদ শেষ, কেন সে এখানে ভাড়াটিয়া উঠেছে? সে জানতো এই বিল্ডিং এ ৩ তলা ফাউন্ডেশন, সে কেন ৫ তলা করলো? তাহলে তাকে ওই সময় যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসির রায় দিতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবারকে জরিমানা হিসেবে সে যা দাবি করবে তাই দিতে হবে। এই ধরনের আইন করলে আমার মনে হয় যে এই জিনিসটা আমরা মনে করি এই জিনিসটা এই অনিয়ন্ত্রিত বিল্ডিং নির্মাণ বা অপরিকল্পিত দালান কোঠা নির্মাণ বন্ধ হবে এবং মানুষ এ থেকে পরিত্রাণ পাবে। এই হচ্ছে আমার আজকের আলোচনায়। তোমরা এটা বলে আজকে আমি আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এখন তোমাদের সাথে আজিজ স্যার আলোচনা করবো। আজিজ স্যার আছেন? স্যার একটা কথা। আচ্ছা, স্যার দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, শোনো। তাহসিন একটা প্রশ্ন করে দেখো, আজিজ স্যার শুরু করে দেন। তাহসিন বলো। স্যার আমার ফোনে চার্জ এখন বন্ধ হয়ে যাবে, আমি লিভ করতে পারবো ক্লাস? বন্ধ হওয়ার আচ্ছা, আগে আমি একটা জিনিস বন্ধ শুরু হওয়ার করার আগে আগে একটু ঠিক আছে, গুরুত্বপূর্ণ তথ্য, একটু শোনো, যতক্ষণ থাকে আর কি ততক্ষণ শোনো না। আচ্ছা স্যার। এমনি কোনো ২-১ মিনিট, সরি কয়েক সেকেন্ড টাইম নিয়ে তুমি চার্জ দিতে পারবে না বা এরকম কোনো